না না, সবথেকে বড় কথা হচ্ছে দিদিমণি যে এবার বেজায় ভয় পেয়েছেন, এটা আর কোনো গোপন টোপন বিষয় নয়। দিদিমণি রক্তচাপ বাড়িয়েছে। আর সরকার আগামী দিনে কি করবে, শিল্পায়নের ক্ষেত্রে কি করবে, কর্মসংস্থানে কতটা সুযোগ বাড়াবে, কোনো রকম কিচ্ছু নেই। শুধু লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী আর যুবসাথীর উপর নির্ভর করছে। তাহলে কি বুঝতে পারছেন যে বিরোধী নেত্রী হওয়া সময়ের অপেক্ষা মাত্র? 4 সপ্তাহ পরেই কি দিদিকে নবান্নের 14 তলা থেকে নেমে যেতে হবে? সেই আতঙ্ক কি তার রাতের ঘুম উড়ে গেছে? সর্বোচ্চ তৃণমূল 150-52 পেতে পারে, সর্বোচ্চ। খুব ভালো ফল সেটা। এমন হতে পারে 100-র নিচে নেমে যেতে পারে। বিজেপি কোনো অবস্থাতেই 135-এর নিচে নামবে না। কেন মানুষ ভোট দেবে তৃণমূলকে? কোনো কারণ তো নেই। ওই লক্ষ্মীর ভাণ্ডারের কাউন্টার বিজেপি দেবে, সব এই ধরনের প্রকল্প চালু থাকবে, বরঞ্চ আয়ুষ্মান ভারত লাগু হয়েছে। দিদিমণি এগুলো বুঝিয়ে আর্তনাদ করছেন, এগুলো আর্তনাদ। নাটক উনি করবেন, চিত্রনাট্যটা এখনও তৈরি হয়নি, আইপ্যাক হয়তো করছে। একটা জুৎসই চিত্রনাট্য পেলে দিদিমণি নাটক করবেন, সহানুভূতি উনি করাবেন, ওটাই ওনার রাজনীতির মূল মন্ত্র। এতবার উনি ভবানীপুর করছেন কেন? তার মানে অবচেতনে হারের সম্ভাব্য একটা অভিঘাত তৈরি হয়েছে আর মনে, সেই জন্য বলছেন। অধিক ফলন, কোল্ড স্টোরেজ নেই, ফুড প্রসেসিং ইউনিট সেভাবে নেই। মোদিজি কাল বললেন তো পটেটো চিপস তো করা যেতে পারে, উত্তরবঙ্গে কোল্ড স্টোরেজ নেই। রাস্তায় আলু পড়ে আছে, কেউ নিচ্ছে ওনা, বস্তাটা নিয়ে যাচ্ছে, বস্তাটা দামি আলুর থেকে। হ্যাঁ, এর খেসারত তৃণমূলকে দিতে হবে। সরাসরি ও মোটা ভাই, তুমি যতই চক্রান্ত করো না কেন, এবারে বাংলায় ভোট কাটুয়া তুমি হতে পারবে না। এই যে উক্তি, সেই উক্তি রীতিমতো এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উক্তি ভাইরাল। কি বলতে চান? না না, সবথেকে বড় কথা হচ্ছে দিদিমণি যে এবার বেজায় ভয় পেয়েছেন, এটা আর কোনো গোপন টোপন বিষয় নয়, এটা একদম স্পষ্ট। দিদিমণি বুঝতে পারছেন যে অন্যান্য নির্বাচনে যেভাবে তিনি নির্বাচনটা পরিচালনা করেন বা তার দল করে, সেগুলো করতে পারছেন না। একে 15 বছরের প্রতিষ্ঠান বিরোধিতা, তারপর কুচবিহার থেকে কাকদ্বীপ যেভাবে হিন্দুরা একজোট হয়েছে, দিদিমণি রক্তচাপ বাড়িয়েছে। প্রথম কথা, দিদিমণি যে প্রচারটা করছেন প্রত্যেকটা সভায় এবং অভিষেকও এক কথা, আমি লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছি, আমি ভাতা দিচ্ছি, সবাইকে সুরক্ষার দায়িত্ব আমার, বিজেপি বাংলা বিরোধী, খাদ্যাভ্যাস চেঞ্জ করে দেবে, এইসব। আর সরকার আগামী দিনে কি করবে, শিল্পায়নের ক্ষেত্রে কি করবে, কর্মসংস্থানে কতটা সুযোগ বাড়াবে, কোনো রকম কিচ্ছু নেই। শুধু লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী আর যুবসাথীর উপর নির্ভর করছে। একটা রাজনৈতিক দলের কতটা দৈন্য হতে পারে, এটা তার জলজ্যান্ত প্রমাণ। কিছু বলার নেই তৃণমূলের, কারণ তৃণমূল কি করতে পারে 15 বছরের বাংলার মানুষ সেটা দেখে নিয়েছে। তা বলে কি তৃণমূলের সমর্থক নেই? আছে। লুম্পেন প্রলেতারিয়েত হচ্ছে তৃণমূলের সমর্থক এবং একটা বেনিফিশিয়ারি ক্লাস। তবে যারা লক্ষ্মীর ভাণ্ডার নিচ্ছে, কন্যাশ্রী নিচ্ছে, তাদেরও একটা বড় অংশ তৃণমূলকে ভোট দেবে না। কারণ বাংলার মা বোনেরা জানে, যেই সরকারে আসুক এই ধরনের প্রকল্প বন্ধ হবে না। বিজেপি অন্নপূর্ণা ভাণ্ডার করবে, ওদের সংকল্পপত্র প্রকাশ হবে, অতএব ওটা থাকবে। আর মানুষ চিরকালই না একটা নতুনের স্বাদ নেয়। 15 বছর তৃণমূল দেখেছে, 34 বছর বামেদের দেখেছে, আগে দীর্ঘদিন কংগ্রেসকে দেখেছে। সারা ভারতবর্ষের 22টা না 21টা রাজ্যে বিজেপির সরকার আছে। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসলে কীভাবে চালাবে মানুষ জানে না। বিহারে কী হচ্ছে, মধ্যপ্রদেশে কী হচ্ছে, ও নিয়ে বাংলার মানুষের মাথা ব্যথা নেই। এই রাজ্যে যেহেতু বিজেপি কখনো ক্ষমতায় আসেনি, বহু মানুষ এবার কিন্তু একটা পরিবর্তন চাইছে। সেটা দিদিমণি হয়তো বুঝেছেন, বুঝে গিয়েই তিনি নত্বসত্ত্ব জ্ঞান হারিয়ে যা মনে আসছে তাই বলছেন। বললেন যে ইভিএমের চিপ হ্যাক করার চেষ্টা হচ্ছে। এগুলো তো মমতা যখন বিরোধী নেত্রী ছিলেন তখন এগুলো বলতেন। তাহলে কি বুঝতে পারছেন যে বিরোধী নেত্রী হওয়া
সময়ের অপেক্ষা মাত্র। তাহলে আজকে 6ই এপ্রিল, কতদিন বাকি আছে? আজকের দিনটা চলে গেল, 24 আর 4, 28 দিন। 4 সপ্তাহ পরেই কি দিদিকে নবান্নের 14 তলা থেকে নেমে যেতে হবে? সেই আতঙ্ক কি তার রাতের ঘুম উড়ে গেছে? আমার তো কথাবার্তা শুনে তাই মনে হচ্ছে। উস্কানি দিচ্ছেন, অবান্তর অভিযোগ তুলছেন। তাহলে 28 দিন, কাউন্টডাউন হ্যাজ জাস্ট বিগান। দিদি বুঝতে পেরেছেন কোনো পরিস্থিতিতেই এবার আর তিনি ক্ষমতায় আসছেন না। আর যদিও ওই 150-52টা পেয়েও যান, সরকার গড়তেই পারবেন না। তৃণমূল সরকার গড়লে সেই সরকার টিকবে যদি তৃণমূল 200-র উপরে আসন পায়। সেটা কোনো অবস্থাতেই সম্ভব নয়। সর্বোচ্চ তৃণমূল 150-52 পেতে পারে, সর্বোচ্চ। খুব ভালো ফল সেটা। এমন হতে পারে 100-র নিচে নেমে যেতে পারে। কারণ বিজেপি কোনো অবস্থাতেই 135-এর নিচে নামবে না। ওটা বিজেপির কি বলবো সাপোর্ট, 135-এর নিচে নামবে না। উঠবে কতটা সেটা পরের কথা। তাহলে বিজেপি যদি 135ই পায়, ধরে নিলাম, তাহলে তৃণমূল ওই 100 পাবে, 145-43 বা 100 টাই টু 150, বাকিরা 8-10 জন। তৃণমূলের অনেক বিধায়ক চলে আসবেন যারা জিতেছেন। কলকাতায় তৃণমূলের ফল খারাপ হবে। দিদি এগুলো বুঝছেন কিনা আমি জানি না। কেন মানুষ ভোট দেবে তৃণমূলকে? কোনো কারণ তো নেই। ওই লক্ষ্মীর ভাণ্ডারের কাউন্টার বিজেপি দেবে, সব এই ধরনের প্রকল্প চালু থাকবে, বরঞ্চ আয়ুষ্মান ভারত লাগু হয়েছে। দিদিমণি এগুলো বুঝিয়ে আর্তনাদ করছেন। এগুলো আর্তনাদ। 28 দিন বাকি আছে, 28 দিন পরে আমি হয়তো প্রাক্তন হয়ে যাব, এই ভয় হয়তো দিদিমণিকে কুড়ে খাচ্ছে। তিনি চোর, জোচ্চোর, গুন্ডা, বদমাইশ, ঠিক এই রকম ধরনের যে ল্যাঙ্গুয়েজ বা ভাষা চয়ন তিনি করেছেন কার বিরুদ্ধে? স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে। কোনো দেশের আমি বিরোধী, তিনি কোন বিরোধী দলের নেতা সেই কথা বাদই দিলাম, কিন্তু কোনো দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে এই রকম ধরনের শব্দ চয়ন কি করা যায়? এটা কি কোনো মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে শোভনীয়? দিদিমণি এই ধরনের কথা বলেন তো? বলেন, এটা ওনার সংস্কৃতি। আর তৃণমূল অন্যদেরকে চোর বলছে, এসব শুনলে তো ঘোড়াতেও হাসবে। হ্যাঁ, ওনার মাত্রা জ্ঞান নেই। এবার যেটা হয়েছে তো ভয় পেয়ে গেছেন। উনি ভাবতে পারেননি যে নির্বাচন কমিশন এইভাবে চতুর্দিকে ঘিরে নেওয়ার চেষ্টা করবে। সরকারি কর্মচারীরা ভয়ঙ্কর ক্ষুব্ধ। সাধারণ মানুষের একটা বড় অংশ এই সরকারকে চাইছে না। হিন্দু ভোট একটা হচ্ছে। এসআইআরে সব মিলিয়ে 88-90 লক্ষ নাম বাদ যাবে। লোকসভায় তৃণমূল বিজেপির থেকে 40 লক্ষ ভোট বেশি পেয়েছিল। তারপরে 90 লক্ষ নাম বাদ গেলে তৃণমূলের কাছে তো বুঝতেই পারছে তো যে পরাজয় কার্যত নিশ্চিত। আর একই সঙ্গে তিনি যে শুধুমাত্র অমিত শাহকে আক্রমণ করেছেন তাই নয়, তিনি বাংলাবাসীর উদ্দেশ্যে একটি কথা বলেছেন। তিনি বলেছেন, আমি কিন্তু খুব সেন্টিমেন্টাল, যদি একটা ভোটও তৃণমূলের বিপক্ষে যায় তাহলে কিন্তু আপনাদের সঙ্গে আমি আর কোনো সম্পর্ক রাখবো না। দিদি, সম্পর্ক না রাখলে বাংলার মানুষ উপকৃত হবে। দিদিমণির এখন বিশ্রামের প্রয়োজন। বিশ্রাম নিন। অনেক পরিশ্রম করেছেন, 15 বছর রাজ্যপাট সামলেছেন, তার আগে টানা বিরোধী নেত্রী ছিলেন, ওনারও বয়স হয়েছে, উনি বিশ্রাম নিন। বাংলা বাঁচবে, সাধারণ মানুষ বাঁচবে। ওনার এবং ওনার ভাইপোর যে জমিদারি চলছে বাংলায়, তার থেকে বাংলার মানুষ মুক্ত হবে। দিদিমণি ভিকটিম কার্ড খেলছেন, এবার হয়তো কাঁদবেন। এখনও অবধি তিনি নাটকটা করেননি, করার চেষ্টা করছেন নাটক। জুৎসই চিত্রনাট্য পাচ্ছেন না, যে নাটকটা করলে মানুষকে একটা বার্তা দেওয়া যাবে। কারণ কতবার আর ভাঙা পা ওইসব দিয়ে হবে? আমাকে মারতে আসছে, আমাকে খুন করতে চাইছে, মানুষ এগুলো জানে। ভোট আসলেই দিদিমণি এইসব ভিকটিম কার্ডগুলো খেলেন। দেখেন এবার কি করবে, কিছু একটা তো উনি করবেনই। খেলা যখন বুঝে যাবেন একেবারে হাতের বাইরে বেরিয়ে গেছে, আর কিছু করণীয় নেই, তখন উনি একটা কিছু করবেন যাতে তার দিকে সহানুভূতি আসে।
দাদা আপনি একটু আগে বলছিলেন যে ইভিএম নিয়ে, এবং ইভিএম নিয়ে কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রী বলেছেন ইভিএম নাকি কেন্দ্রীয় সরকার তৈরি করে, যদি খারাপ ইভিএম দেখেন তাহলে একটা ভোটও দেবেন না। এই ধরনের মন্তব্য এই প্রসঙ্গে কি মত? যদি যেতেন তখন ইভিএম ঠিক থাকে, হারলে পরে ইভিএম এর চিপকে ম্যালফাংশন করা হয়, এইসব অবান্তর অভিযোগ। আমি তাই তো বললাম যে 28 দিন বাকি আছে, দিদিমণি কি দিন গুনছেন? কাউন্ট ডাউন হ্যাজ বিগান, যে আমার যাবার সময় হলো নবান্নের 14 তলা থেকে, এবার আমাকে কালীঘাটে ওই হরিশ চ্যাটার্জি স্ট্রিটেই থাকতে হবে, আর কেউ আসবেন আমার সঙ্গে দেখা করতে, দলের লোকজনও সেভাবে বার্তা দেবে না, যারা আমলাকুল উপদেষ্টা তারাও পত্রপাঠ পিঠ দেখাবে, এই তাম ঝাম নিরাপত্তা থাকবে না, এই আতঙ্কে আছেন উনি। সময় গুনছেন, প্রহর গুনছেন, আর কতদিন? 4 তারিখ আসছে, আমাকে তো অবসরে চলে যেতে হবে। তাই মরিয়া হয়ে গেছেন। নাটক উনি করবেন, চিত্রনাট্যটা এখনো তৈরি হয়নি, আইপ্যাক হয়তো করছে। একটা জুৎসই চিত্রনাট্য পেলে দিদিমণি নাটক করবেন, সহানুভূতি উনি করাবেন, ওটাই ওনার রাজনীতির মূল মন্ত্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সরাসরি এই যে মালদার যে কাণ্ডটি ঘটল সেখানে তার প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বলেছেন গোটা বাংলা শিহরিত, গোটা দেশ শিহরিত। এটা বাংলার জন্য কতটা লজ্জার বলে মনে করেন? বাংলার তো আর সুনামের কিছু নেই, বাংলার জন্য সব কিছুই লজ্জার। ককদের সে রাজ্যের আবার বলার মতো কি আছে? হ্যাঁ, বাংলা বলে দিদিমণি বলেন বাংলা ভারতকে পথ দেখায়। হ্যাঁ, কিসে পথ দেখায় দিদিমণি বলতে পারবেন? বিহারে নির্বাচন হয়ে গেল, রক্তপাত নেই। এরা কোনো বুথে নির্বাচন হলো না পুনরায়, গণনা হলো না পুনরায়, সবাই উৎসবের মেয়াজে ভোট দিল। বাংলায় তো ভোট এখনও শুরু হয়নি, এখনই দেখুন চতুর্দিকে কি চলছে। এগিয়ে বাংলা, এগিয়ে বাংলাতেই তো শিক্ষকদের চাকরি বিক্রি হয়, পুরসভায় দুর্নীতি হয়, খোলাখুলি সংখ্যালঘু তোষণ হয়, এই তো এগিয়ে বাংলা। 15 বছরে এটাই রাজ্যবাসীকে উপহার দিয়েছে তৃণমূল। এদিকে এর পাল্টা হিসাবে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এই যে মালদা কাণ্ডে যে মূল অভিযুক্ত তাকে নাকি মুম্বাই থেকে অমিত শাহ ভাড়া করে এনেছেন বাংলায় দাঙ্গা বাঁধানোর জন্য। কি বলবেন? ওই লোকটা তো তৃণমূলের সভাটাতেও যেত, আর একটা হচ্ছে অভিষেকের ডিজিটাল যোদ্ধা। এনআইএর হাতে তদন্তভার তুলে দিয়েছে সুপ্রিম কোর্ট, কেস ডায়েরি হস্তান্তর করতে হবে। এবার ঠেলা বুঝবে তৃণমূল। ওই সিআইডি, ওই প্রশান্ত বর্মন যে বিডিও ছিল নর্থ বেঙ্গলের কোথায়, সুপ্রিম কোর্ট যাকে গ্রেপ্তার করতে বলেছিল তাকে ধরতে পারেনি, এখন এদেরকে, এটা সুপ্রিম কোর্ট আজকেও বললো একদম পরিকল্পিত ব্যাপার, হঠাৎ করে এটা হয়নি, পরিকল্পনা করে করা হয়েছে। মহিলা শিশুদের রাখা হয়েছিল, প্ররোচনার সমস্ত উপাদান ছিল। যদি ওখানে কেন্দ্রীয় বাহিনী এসে বল প্রয়োগ করতো, যদি কোনো অনভিপ্রেত ঘটনা ঘটতো, দিদিমণি তার ফায়দা লুটতেন। কেন্দ্রীয় বাহিনী খুব ধৈর্যের পরীক্ষা দিয়েছে, সংযত থেকেছে। কেন্দ্রীয় বাহিনী সংযত না হলে দিদিমণি অন্যরকম খেলা খেলতেন। এখন খেলাটা খেলতে পারেননি বলে এর ওর ঘাড়ে দোষ চাপাচ্ছেন। হ্যাঁ, যাদেরকে ধরা পড়েছেন, যাদের সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়েছে, তারা কেউ বিজেপির লোক নয়। আর ওদের প্রার্থীও তো ছিলেন ভিড়ের মধ্যে, সাবিনা ইয়াসমিন। দিদিমণি শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করলে মানুষ সেগুলো বুঝবে, সব বুঝবে। আর ওখানে বিজেপি কিছু নেই। হ্যাঁ, যা আছে ওই তৃণমূলই আছে। মালদায় তৃণমূল 12টার মধ্যে 8টা সিট পেয়েছিল 2021-এ। আর ওই মিমের নেতা, ও তো তৃণমূলেরও নেতা, আর উস্কানিতে লেগেছিল আইনজীবী। ও কখনো তৃণমূল কখনো মিম, ওকে সাজিয়ে গুছিয়ে পাঠানো হয়েছিল একটা উত্তেজনা তৈরি করার জন্য, তারই পরিণতি এটা। এদিকে আরও একটি বিষয় উঠে আসছে, সেটা হচ্ছে যে এই যে পাকিস্তানের পক্ষ থেকে যে কলকাতাতে হামলার হুমকি দেওয়া হয়েছে, এই হুমকিতে মোদি চুপ কেন, এই প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলবেন? উনি জানেন পররাষ্ট্রনীতি কিছু বোঝেন না, প্রতিরক্ষা নীতি কিছু বোঝেন না। উনি লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, যুবসাথী নিয়ে থাকুন, ওনার ক্যাপাসিটি ওইটুকু। তার বাইরে উনি যদি কি বলবো ক্রিজ ছেড়ে বেরিয়ে ব্যাট করতে চান, সেটা বুমেরাং হয়ে যাবে। হ্যাঁ,
যত সম্ভব চুপ থাকা ওনার পক্ষে এগুলো মঙ্গল। কি বলে ফেলবেন ভুলভাল, একেই বেকায়দায় আছেন, এমন কিছু বললেন রাজ্যের মানুষ ক্ষেপে গেল। হ্যাঁ, অতএব এসব বিদেশ নীতি, প্রতিরক্ষা নীতি নিয়ে দিদিমণি যত কম কথা বলেন, পারলে মুখে সেলোটেপ লাগিয়ে রাখুন। ওগুলো আপনার ডোমেন নয়। আপনি লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, ভাতা এসব নিয়ে থাকুন, যুবসাথী, হ্যাঁ, মেরুকরণ কীভাবে করা যায়, কীভাবে উস্কানি দেওয়া যায়, কীভাবে কাঁদা যায়, কীভাবে ভিকটিম কার্ড খেলা যায়, এগুলো করুন। এগুলোতে আপনার শোভা পায়, মানুষ জানে এগুলোতে আপনি সিদ্ধহস্ত। কিন্তু দয়া করে রাষ্ট্র পরিচালনা নিয়ে কোনো কথা বলবেন না। আপনার আনসলিসিটেড অ্যাডভাইসের কারোর কোনো প্রয়োজন নেই। আর এদিকে ভবানীপুর কেন্দ্র বর্তমানে গোটা বাংলার সব থেকে হাই ভোল্টেজ কেন্দ্র, যেখানে লক্ষ্য রয়েছে প্রত্যেকের। ভবানীপুরে 60,000 নাম বাদ দেওয়া হয়েছে, তাতে আমার বয়ে গিয়েছে। বেথুয়া ডোহরি থেকে এরকমটা হয়ে গিয়েছে, কে আছে, উনি জিতবেন, ঘরের মেয়ে তো না, অসুবিধা কী আছে, জিতবেন, মানুষের আশীর্বাদ নিয়ে জিতবেন। হ্যাঁ, এক ভোট হলেও জিতবেন। এতবার উনি ভবানীপুর করছেন কেন? তার মানে অবচেতনে হারের সম্ভাব্য একটা অভিঘাত তৈরি হয়েছে ওর মনে, সেই জন্য বলছেন। ওখানে জন্মেছেন, ওখানে বড় হয়েছেন, ওখানকার কড়িবরকা চেনেন, বাড়ির অলিগলি চেনেন। দিদিমণির তো ওখানে প্রচারেরই দরকার নেই, 7 জন কাউন্সিলর আছে ওনার। হ্যাঁ, উনি এত ভবানীপুর করছেন কেন? এটা হচ্ছে উনি বুঝতে পেরেছেন যে পরিস্থিতি হয়তো ওনার পক্ষে খুব স্বস্তিদায়ক নয়। বাংলায় এদিকে আলু চাষিদের সংকটের কথা উঠে আসছে। এই প্রসঙ্গে একটাই প্রশ্ন উঠছে যে বাংলার আলু চাষিদের এই সংকট এর নেপথ্যে কী কারণ হতে পারে? অধিক ফলন, কোল্ড স্টোরেজ নেই, ফুড প্রসেসিং ইউনিট সেভাবে নেই। মোদিজি কাল বললেন তো পটেটো চিপস তো করা যেতে পারে, উত্তরবঙ্গে কোল্ড স্টোরেজ নেই। রাস্তায় আলু পড়ে আছে, কেউ নিচ্ছেও না, বস্তাটা নিয়ে যাচ্ছে, বস্তাটা দামি আলুর থেকে। হ্যাঁ, এর খেসারত তৃণমূলকে দিতে হবে। হুগলিতে, বর্ধমানে, যেখানে যেখানে আলুর ফলন বেশি হয় সেখানে দিতে হবে। তবে মুখ্যমন্ত্রী তিনি সরাসরি আবার বিজেপির ওপরে দায় ঠেকিয়েছেন এবং তিনি বলেছেন যে আলু চাষিদের নিয়েও মোদি এবং বিজেপির রাজনীতি করছে। আলু চাষিদের পাশে সর্বাঙ্গীনভাবে রাজ্য সরকার রয়েছে এবং আগামী দিনেও পাশে থাকবে। এটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো একটি ভিকটিম ট্রাম্প কার্ড আলু চাষিদের নিয়ে বা এরকম ধরনের বিষয়? আলু চাষিরাও জানে কাজের জন্য তাদের দুর্দশা, তারা এবার ঠিক ইভিএমে জবাবটা দিয়ে দেবেন। বর্ধমান, হুগলির বিস্তীর্ণ অঞ্চলে আলু চাষ হয়, উত্তরবঙ্গেও হয়, পরিকাঠামো গড়া হয়নি, আলু পড়ে আছে মাঠে। হ্যাঁ, মানুষ বুঝিয়ে দেবে এবার কে আসল দায়ী আলু চাষিদের এই দুর্দশার জন্য। সর্বশেষ প্রশ্ন থাকছে দাদা, যে এই যে সর্বাঙ্গীন পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি কি আপনার এই দিকে ইঙ্গিত যাচ্ছে যে এবারে নবান্নের লড়াই বা নীলবাড়ির লড়াই, তৃণমূলের হার, এটা কি সময়ের অপেক্ষা? আমি যে বলে দিলাম বিজেপি 135-এর নিচে নামবে না। তাহলে লড়াইটা কতটা আকর্ষণীয় হতে যাচ্ছে বোঝাই যায়। এর থেকে যা কনক্লুশন করার করে নিতে হবে। তুল্যমূল্য লড়াই, তৃণমূল সুবিধাজনক জায়গায় নেই, যদিও ভোটের অনেকদিন বাকি আছে, শেষে অনেক রকম পরিস্থিতির অদল বদল হতে পারে। এই মুহূর্তে ভোট হলে বিজেপি 135-এর নিচে নামবে না।